আচ্ছা, কখনো ভেবে দেখেছেন আমাদের চারপাশের এই দুনিয়াটা আসলে কারা চালায়? মানে বিশ্ব রাজনীতি, বড় বড় সিদ্ধান্ত, এমনকি আমাদের দৈনন্দিন জীবন, এই সব কিছুকে নিয়ন্ত্রণ করে কারা? চলুন আজকের এই আলোচনায় আমরা সেই মূল প্লেয়ারদের ব্যাপারেই একটু জানার চেষ্টা করি। প্রশ্নটা খুবই সহজ শোনালেও এর উত্তরটা কিন্তু বেশ জটিল। বিশ্বমঞ্চে আসল খেলোয়াড় আসলে কারা? কাদের সিদ্ধান্তে পুরো বিশ্বের অর্থনীতি, নীতি বা নিরাপত্তা ওঠানামা করে? চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। যদি আন্তর্জাতিক রাজনীতিকে একটা বিশাল মঞ্চ হিসেবে ভাবা হয় তাহলে সেখানে মূলত দুই ধরনের প্লেয়ার বা কুশীলব দেখতে পাওয়া যায়। একদিকে আছে রাষ্ট্র, যারা কিনা এই খেলার ঐতিহাসিক এবং প্রধান চরিত্র, আর অন্যদিকে আছে অরাষ্ট্রীয় বা নন স্টেট অ্যাক্টর্স, যারা এই মঞ্চে এসে নতুন নতুন নিয়ম তৈরি করছে। তো এখানে আমরা এই দুই ধরনের প্লেয়ারকে দেখতে পাচ্ছি। একদিকে হলো রাষ্ট্রীয় প্রভাবক বা স্টেট অ্যাক্টর্স, মানে বিভিন্ন দেশ যারা ঐতিহাসিকভাবেই ক্ষমতার কেন্দ্রে ছিল, আর অন্যদিকে আছে অরাষ্ট্রীয় প্রভাবক বা নন স্টেট অ্যাক্টর্স, মানে এমন সব সংস্থা বা ব্যক্তি যারা কিন্তু এই ক্ষমতার খেলাটাকে এখন অনেকটাই বদলে দিচ্ছে। আচ্ছা, তাহলে রাষ্ট্র বা স্টেট অ্যাক্টর বলতে আমরা ঠিক কি বুঝি? দেখুন, আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা রাষ্ট্র হতে হলে চারটা জিনিস থাকতেই হবে। ১. তার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। ২. সেখানে স্থায়ী জনসংখ্যা থাকতে হবে। ৩. একটা কার্যকর সরকার থাকতে হবে। আর ৪. এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, তার সার্বভৌমত্ব থাকতে হবে। এই চারটা পিলারের ওপরেই একটা রাষ্ট্র দাঁড়িয়ে থাকে। এখন পর্যন্ত জাতিসংঘে ১৯৩টা সদস্য রাষ্ট্র আছে, আর এই রাষ্ট্রগুলোই কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মূল ভিত্তিটা তৈরি করে। মানে তাদের সিদ্ধান্ত, তাদের আপসী সম্পর্ক, এই সব কিছু মিলেই কিন্তু গোটা বিশ্বের ব্যবস্থাটা চলে। ঐতিহাসিকভাবে তারাই ছিল দুনিয়ার মূল চালিকা শক্তি। কিন্তু প্রশ্ন হল, একটা রাষ্ট্রকে অন্য সব প্লেয়ারদের থেকে আলাদা করে কোনটা? কোন জিনিসটা তাদের এতটা আইনি ক্ষমতা দেয়? এর উত্তরটা কিন্তু একটাই শব্দে দেওয়া যায়, আর সেটা হলো সার্বভৌমত্ব। কিন্তু এই সার্বভৌমত্ব জিনিসটা আসলে কি? চলুন একটু গভীরে গিয়ে দেখি। সার্বভৌমত্ব মানে হল সহজ কথায় সর্বোচ্চ ক্ষমতা। মানে একটা দেশ তার নিজের সীমানার মধ্যে যা কিছু করবে সেই ব্যাপারে তার সিদ্ধান্তই ফাইনাল। অন্য কোনো দেশ বা শক্তি বাইরে থেকে এসে তার উপর খবরদারি করতে পারবে না। এই কনসেপ্টটাই একটা রাষ্ট্রকে বাকিদের থেকে আলাদা আর শক্তিশালী করে তোলে। এই যে সার্বভৌমত্বের ধারণা, এটা কিন্তু হুট করে আসেনি। এর শুরুটা হয়েছিল অনেক আগে, ১৬৪৮ সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির মাধ্যমে। এর আবার দুটো দিক আছে। একটা হলো অভ্যন্তরীণ সার্বভৌমত্ব, মানে দেশের ভেতরের সব বিষয়ে চূড়ান্ত ক্ষমতা। আর অন্যটা হলো বাহ্যিক সার্বভৌমত্ব, মানে আন্তর্জাতিক দুনিয়ায় স্বাধীনভাবে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা। আর এই সার্বভৌমত্বের জোরেই কিন্তু রাষ্ট্র এমন কিছু কাজ আইনগতভাবে করতে পারে যা আর কেউ পারে না। এগুলোকে তাদের স্পেশাল পাওয়ার বলতে পারেন। যেমন শুধু রাষ্ট্রই আন্তর্জাতিক আইন তৈরি করতে পারে, অন্য দেশের সাথে বড় কোনো চুক্তি করতে পারে, যুদ্ধ ঘোষণা করতে পারে বা কূটনৈতিক সম্পর্ক পাতাতে পারে। এগুলো রাষ্ট্রের এক্সক্লুসিভ আইনি ক্ষমতা। কিন্তু গল্পটা এখানেই শেষ না। আজকের দিনে এই মঞ্চে কিন্তু শুধু রাষ্ট্রগুলোই একমাত্র প্লেয়ার নয়। বিশ্বায়ন আর টেকনোলজির এই যুগে এমন অনেক নতুন প্লেয়ার চলে এসছে যারা পুরো খেলার নিয়মই পাল্টে দিচ্ছে। এদেরকেই আমরা বলছি অরাষ্ট্রীয় প্রভাবক বা নন স্টেট অ্যাক্টর্স। এই কথাটা কিন্তু আজকের পরিস্থিতিটাকে খুব ভালোভাবে ব্যাখ্যা করে, তাই না? এখন আর আন্তর্জাতিক রাজনীতি শুধু দেশ বা রাষ্ট্রকেন্দ্রিক নেই। রাষ্ট্রের বাইরেও এমন অনেক সংস্থা বা ব্যক্তি আছে যাদের প্রভাব হয়তো অনেক ছোটখাটো দেশের থেকেও বেশি। একটা দারুণ উদাহরণ হলো বহুজাতিক কর্পোরেশন বা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো। কিছু বড় কোম্পানির কাছে এত টাকা আছে যা অনেক দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের থেকেও বেশি। ভাবা যায়, তাদের একটা মাত্র ব্যবসায়িক সিদ্ধান্ত একটা গোটা দেশের অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। শুধু বড় বড় কোম্পানিই না, একজন সাধারণ মানুষও কিন্তু অসম্ভব শক্তিশালী হতে পারে। যেমন ধরুন একজন জলবায়ু কর্মী, সে একা একটা আন্দোলন শুরু করে পুরো বিশ্বের সরকারগুলোকে তাদের নীতি বদলাতে বাধ্য করতে পারে। এটাই হল একজন ব্যক্তির শক্তি। আর টেক কোম্পানিগুলোর কথা তো আলাদা করে বলতেই হয়। ভাবুন তো, একটা বড় টেক কোম্পানির সিইও একটা বাটন টিপে পুরো পৃথিবীর যোগাযোগ ব্যবস্থা, তথ্যের আদান প্রদান আর অর্থনীতিকে ওলটপালট করে দিতে পারেন। তাদের হাতে আছে এক অদৃশ্য কিন্তু প্রচণ্ড ক্ষমতা। এই যে নতুন নতুন প্লেয়াররা মাঠে নেমেছে, এর ফলে রাষ্ট্রীয় ক্ষমতার যে চিরাচরিত ধারণাটা ছিল সেটা এখন একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। মানে রাষ্ট্র আর অরাষ্ট্রীয় প্রভাবকদের মধ্যে ক্ষমতার যে লাইনটা ছিল সেটা এখন কেমন যেন ঝাপসা হয়ে আসছে।
মূল কথাটা হল বিশ্বায়ন আর অর্থনৈতিক নির্ভরতার কারণে রাষ্ট্রের সেই একক নিরঙ্কুশ ক্ষমতাটা আর আগের মতো নেই। একটা দেশের অর্থনীতি যখন আরেকটা দেশের ওপর নির্ভরশীল বা তথ্য যখন কোনো সীমান্ত মানে না, তখন রাষ্ট্রের সেই একছত্র কর্তৃত্বকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। আচ্ছা, এই চ্যালেঞ্জগুলো ঠিক কিভাবে আসছে? এখানে ৩টা প্রধান উপায় বলা হয়েছে। প্রথমত, অর্থনৈতিক চাপ, যেমন আইএমএফ বা বিশ্বব্যাংক থেকে লোন নিতে গিয়ে একটা দেশকে তাদের পলিসি বদলাতে হয়। দ্বিতীয়ত, আন্তর্জাতিক চুক্তি। ধরুন, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম মানতে গিয়ে রাষ্ট্র তার বাণিজ্য নীতিতে পুরোপুরি স্বাধীনতা হারায়। আর তৃতীয়ত, তথ্যের অবাধ প্রবাহ। সোশ্যাল মিডিয়ার যুগে রাষ্ট্র চাইলেও কিন্তু সব তথ্য নিয়ন্ত্রণ করতে পারে না, যা জনগণের উপর সরাসরি প্রভাব ফেলে। তাহলে সব মিলিয়ে প্রশ্নটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? আজকের এই যুগে, যেখানে বড় বড় কর্পোরেশন, সামাজিক আন্দোলন বা টেক কোম্পানিগুলোর প্রভাব দিন দিন বাড়ছে, সেখানে একটা রাষ্ট্রের সার্বভৌমত্ব শব্দটার আসল মানেটা কি? ক্ষমতার এই খেলাটার সামনে কোন দিকে যাবে? এটা নিয়ে ভাবার মতো একটা বিষয়, তাই না?